আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর আসনে কংগ্রেস দলের অন্যতম টিকিট প্রত্যাশী অশোক বৈদ্য আজ এক সাংবাদিক সম্মেলন করে তিনি তার টিকিট প্রাপ্তি ব্যাপারে 100% আশা ব্যক্ত করেন। তিনি বলেন 80-র দশক থেকে কংগ্রেস দলের সাথে তিনি জড়িত রয়েছেন। ট্রেড ইউনিয়ন সহ জেলা কংগ্রেসের উপসভাপতির পদেও ছিলেন তিনি। কংগ্রেস সরকারের আমলে অনেকবার তিনি এশিয়ার বিভিন্ন দেশে দলের কাজে ছুটে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তৃণমূল পর্যায়ে দলের হয়ে কাজ করেছেন। এই জন্য আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় হাইকমান্ডের প্রথম পছন্দের প্রার্থী হবেন বলে আশা প্রকাশ করেন অশোক বৈদ্য। তিনি ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের কাছে দলীয় টিকিটের আবেদন জানিয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন অশোক বৈদ্য। 2019 আমি অ্যাপ্লাই করেছিলাম, আবেদন করেছিলাম, আমি পাই নাই টিকিট। এইবার 2024-এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় যে পরিস্থিতি দেশের, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের সবাই একত্রিত হয়ে আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয়, সেই জন্য আমাদের সবাইকে রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। আর যেহেতু আমি একজন কংগ্রেস কর্মী, সাধারণ কর্মী থেকে আমাদের জেলা স্তরের ভাইস প্রেসিডেন্ট উপসভাপতি হিসেবে আমি কাজ করছি, সেই হিসাবে আমার মনে একটা অনুপ্রেরণা হয় এবং সেই অনুযায়ী আমি আমার রাজ্যিক কমিটিতে গুয়াহাটিতে আমি গত মাসে আমি আমার আবেদনপত্র জমা দিয়েছি। এখন আপনার উদ্দেশ্যটা কি, মানে হঠাৎ কংগ্রেস শুনে খেলা? এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করলেন। ভিউয়াররা জানা উচিত বা সবাই জানা উচিত, একটা এত বড় একটা জাতীয় পার্টি এবং দেশের বর্তমান অবস্থায় আমরা প্রত্যাশী হয়েছি, আরও হয়েছেন, কারণ এটা অধিকার আছে একজন দলের যদি কর্মী হন, প্রকৃত কর্মী হন, উনি আবেদন করতে পারেন। সুতরাং উদ্দেশ্য তো হওয়া উচিতই, যেটা আপনার প্রাসঙ্গিক প্রশ্ন। দেখেন, আমাদের এই যে শিলচর যে লোকসভা আসন, সেটা একটা প্রেস্টিজিয়াস, খুব সম্মানিত, ভারতবর্ষের সবাই শিলচর সম্বন্ধে অবগত। আসামের কথা আসলেই গুয়াহাটির পরে শিলচরের কথা আসে। সুতরাং সেখানে প্রতিনিধিত্ব করার যে চিন্তাধারা বা উদ্দেশ্য হওয়া উচিত। আমি যেটা উপলব্ধি করি, তার আগে একটু বলে নেই যে আমি অনেক জাতীয় স্তরে কাজ করেছি, বিদেশেও কাজ করেছি। আমাকে ভারত সরকার অনেকবার বাইরে পাঠিয়েছে, সেটা ব্যক্তিগত নয়, সেটা সরকারিভাবে। সুতরাং আমার মধ্যে কোনো কিছু একটা গুণ ছিল বলেই সেটা আমাকে নির্বাচিত করেছে। আমি উন্নত দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রিতে আমি কাজ করেছি। সেই ইয়েতে আমি দেখলাম যে আমাদের এই এতত অঞ্চলে, বিশেষ করে বরাক ভ্যালি বলতে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, সেখানে কাজের অনেক সুবিধা আছে, একটা প্রতিনিধিত্ব। কারণ এখান থেকে আপনারা জানেন আমাদের জাতীয় নেতা বলতে হবে মনিরুল হক চৌধুরী মহাশয়, প্রয়াত সন্তোষ মন্দেব মহাশয়, ওনারা সেখানে প্রতিনিধিত্ব করেছেন এবং কাছাড়ের বা বরাকের যে উন্নতি, সেই উন্নতিতে তাদের যে অবদান, তারপরে সেটা সেইভাবে সেটা লক্ষ্য হচ্ছে না। আজকে আপনি যে কোনো দেখবেন যে সব কিছুতেই এই দুইজন ব্যক্তিত্বেরই ছিল। এই চিন্তা করে আমি দেখলাম যে আমাদের এখানে জাতীয় স্তরে যদি আমাদের ভারতবর্ষের থেকে পার্লামেন্টে আমরা যদি আমাদের দাবি উত্থাপন করতে পারি, তাইলে আমাদের এখানে একটা রেল ডিভিশনের অত্যন্ত জরুরি। কারণ আপনারা দেখছেন যেভাবে বেকারত্ব এখানে হচ্ছে, সেই আজকে বেঙ্গালুর বলুন, বোম্বে বলুন, দিল্লিতে বলুন, আমাদের এখানে ছেলেমেয়েরা ক্লাস 8 পাস, ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস, ক্লাস গ্রাজুয়েশন ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছেন এত অল্প বেতনে। সুতরাং আমাদের সেখানে সেই উদ্যোগই নেওয়া হচ্ছে না। সুতরাং একটা রেল ডিভিশন হলে অনেক কর্মসংস্থান হবে। দ্বিতীয়ত দেখেন, একটা ভারত সরকারের অত প্রেস্টিজিয়াস, এশিয়ার মধ্যে একটা নাম ছিল কাছাড় পেপার মিল, 5 গ্রামের 2টো পেপার মিল, সেটা এই বিজেপি সরকার আসার পরে বন্ধ হয়ে গেল। আমাদের সেটা উদ্যোগ নেওয়া উচিত। অনেকবার সেটাতে সমস্যা এসেছিল। আমাদের প্রয়াত নেতা সন্তোষ মন্দেব, উনি সেটাতেও কাজ করে সেটাকে জীবিত রেখেছিলেন। সুতরাং এখানে সেটা বন্ধ করে দিলেন। এখানে আমরা অনেক ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, অনেক কিছু করার সুযোগ আছে।
তারপরে দেখেন এখানে চিকিৎসা ব্যবস্থা এত নিম্নস্তর রয়েছে। হ্যাঁ, এখানে একটা সেন্ট্রাল মেডিকেল বলতে কিছু নেই, ভারত সরকারের কিছু নেই, রাজ্যিক আছে, কখনো কোনো বিভাগ আছে, কিছু বিভাগ নেই, যে জন্য সবাইকে আমাদের গুয়াহাটি মুখা হয়ে থাকতে হয়। আমরা আজ পর্যন্ত আমরা ট্রমা সেন্টার, যেটা খুব দরকারি, কারণ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের রেট বাড়ছে, সুতরাং সেই অনুযায়ী সেখানে চিকিৎসার কোনো সুবন্দোবস্ত নেই। সুতরাং এখানে একটা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউট হওয়া উচিত, কলেজ হওয়া উচিত। এরপরে দেখেন আমাদের গত যে বছর যেটা বন্যা হলো, এটা অ্যাকচুয়ালি জাতীয় বন্যা। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা সাংবাদিক, আপনারা সমস্ত দিক দিয়ে আছে, বা আপনারা ভিউয়ার লক্ষ্য করেছেন, আমরা ডলুবাগানে যখন এয়ারফিল্ড বানাবো, খুব ভালো উদ্যোগ, হ্যাঁ, 500 জেসিবি একদিনে জোগাড় হয়ে গেল। কিন্তু আমরা যখন বন্যা হলো, সেই আমাদের মহিষাসুর যে বরাকের জল ঢুকলো, সেখানে হয়তো সেই দিন যদি 50টা যদি জেসিবি লাগানো যেত, তাহলে এই বিপর্যয়, অর্থাৎ সুনিয়োজিত পরিকল্পনা করে বর্তমান সরকার আমাদের বরাকের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, কারণ কয়েকশো কোটি টাকা ব্যবসায়ী মহলের মধ্যে আপনারা যদি যান, ব্যক্তিগত উদ্যোগে মানুষের দেখেন, কয়েকশো কোটি টাকা বরাকের জলের মধ্যে নিমজ্জিত হয়েছে। সুতরাং এই যে 50টা জেসিবি, 500 জেসিবি করে ফেললো বিজেপি সরকার, সেটা একদিনের মধ্যে, আর 50টা জেসিবি যদি লাগে, 100টা জেসিবি লাগাতো, বা মানুষকে বলতো জেসিবি আমাদেরও অঞ্চলে জেসিবি সবাই নিয়ে এখানে সেখানে এই হয়ে যেত, সেই জলটা আমরা বন্ধ করতে পারতাম, আমাদের এই বরাক বেঁচে যেত। আমাদের বরাকের প্রাণকেন্দ্র শিলচরের একটা প্রেস্টিজিয়াস সিট, যেটা শিলচর